আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে আমাদের ক্লাস 8 সিওর স্কলারশিপ প্রোগ্রামে অনেক, অনেক স্বাগতম। আমরা আমাদের ৮ম শ্রেণীর বিজ্ঞানের আজকে যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে চ্যাপ্টার ১০ অম্ল, ক্ষার এবং লবণ। এখানে আমাদের আসলে পুরো চ্যাপ্টার জুড়েই ৩ জনকে নিয়েই পড়াশোনা করতে হবে। এক হচ্ছে আমাদের অম্ল বা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা জানো তুমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার। ক্ষারক বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাই আমাদের বেজ, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমাদের লবণ বা সল্ট। এর সাথে আরেকটা জিনিসকে যোগ করতে পারতাম, পানি। বাট এস ইউজুয়াল এটা যেহেতু সবথেকে সহজ, তাই ওটাকে আর যোগ করি না। চলো এই অধ্যায়টার আমরা হচ্ছে যে টোটাল একটা রিভিশন প্লাস একটু প্রো লেভেলের যে পড়াশোনা, তাদেরকে সম্পর্কে একটু অ্যাডভান্স লেভেলের যে জিনিসপাতি, যেটা আমার বৃত্তি পরীক্ষায় আসার জন্য যথেষ্ট সম্ভাবনাময়ী, সেগুলোকে শুরু করি। আমি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসলে অম্লের একটা ধারণা নিতে হবে। দেখো, অম্ল, ক্ষারক এবং নির্দেশক, এটা নির্দেশক কারা? নির্দেশক হচ্ছে যে যারা মেইনলি নির্দেশ করে, কাইন্ড অফ। বলতেছো যে তুমি মানে কাইন্ড অফ, আরে ভাইয়া এটা তো হচ্ছে যে বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে পারবে আসলে যে নির্দেশক কারা, যারা নির্দেশ করে। ওরে বাবা, কি একটা উপকার করলেন আপনি একেবারে সংজ্ঞাটা দিয়ে। হ্যাঁ, আসলে উপকারই করছি, কারণ আমি তোমাকে জাস্ট এতটুকু সংজ্ঞায়িত রাখবো না, আমি আরো বলবো। নির্দেশক কারা? নির্দেশ হচ্ছে যারা নিজ বর্ণ পরিবর্তনের মাধ্যমে নিজ বর্ণ পরিবর্তনের মাধ্যমে বর্ণ পরিবর্তনের বর্তনের মাধ্যমে হ্যাঁ, যারা নিজ বর্ণ পরিবর্তনের মাধ্যমে অম্ল বা ক্ষারকে নির্দেশ করে। অম্ল বা ক্ষারকে নির্দেশ করে। অম্ল বা ক্ষারকে নির্দেশ করে। ক্ষারকে নির্দেশ করে বা আইডেন্টিফাই করে, নির্দেশ করে, তারাই হচ্ছে আমাদের কি নির্দেশক। এরকম খুব কমন একটা নির্দেশকের নাম হচ্ছে আমাদের কি বলতো? লিটমাস পেপার। নাম শুনেছো নিশ্চয়ই, নাম তো শোনাই হোগা, লিটমাস পেপার। পেপার, এই লিটমাস পেপারটা যেই জিনিস থেকে তৈরি বা যে উদ্ভিদের শিকড় থেকে মেইনলি তৈরি, সেটা হচ্ছে লাইকেন টাইপ একটা উদ্ভিদ থেকে মেইনলি এটা তৈরি হয়। লাইকেন উদ্ভিদের, লাইকেন তুমি আরেকটা জিনিসকে পাবা আরো বড় হইলে আসলে পড়তে। তো লাইকেন উদ্ভিদের, হ্যাঁ, উদ্ভিদের কালারফুল অংশ থেকে আসলে এটা তৈরি হয়, বা লাইকেন উদ্ভিদের অংশ থেকে এটা তৈরি, অংশ থেকে এটি তৈরি। হ্যাঁ, তো এই মেইনলি কি করবে আসলে, এই নিজের বর্ণটা পরিবর্তন করে কিসে? লাল এবং নীলে। লাল, হ্যাঁ, আর হচ্ছে নীল। লাল আর নীল। এখন এটা তোমাকে আমি নির্দেশক নিয়ে পড়াইতেছি, এরপর অম্ল আর ক্ষারক রিলেটেড কথাবার্তা তো বলবোই। তো এটাকে আমরা ক্ষারকের, হ্যাঁ, ক্ষারকের। আচ্ছা, এবার দেখো আমি এখানে যে জিনিসটা বলতেছি, লাল আর নীলের যে কনসেপ্টটা তুমি বুঝলা বা বলতেছি তোমাকে, এটা ভালো করে একটু মনে রাখো। দেখো দেখো, লাল থেকে নীল করে একজন, হ্যাঁ, আর নীলকে লাল করবে একজন। নীলকে লাল করবে একজন। এখন আমাদের এটার মধ্যে অহরহ হচ্ছে যে ঝামেলা লাগে, কে লালকে নীল করবে আর কে নীলকে লাল করবে। মানে একটা অম্ল হলে আর একটা তো ক্ষার, এটা তো বুঝতেছি। যদি অম্ল হচ্ছে আমার নীলকে লাল করে, তাহলে ক্ষার হচ্ছে আমাদের লালকে নীল করবে। এখন মনে রাখবো কিভাবে এটা? দেখো, যেটা কালার মানে যদি লাল হয়, সে লালটাকে আসলে কিসে করবে? নীলে। আর নীল যদি থাকে, সেটাকে আসলে কিসে পরিণত করা যাবে? অনলি লালে। ব্যাপারটা এরকম, তাই না? এই দুইটার মধ্যেই তো জাস্ট কম্বিনেশন। ওকে, এখন তুমি মনে রাখার জন্য সিম্পলেস্ট যে টেকনিকটা ফলো করবা, সেটাকে আমি বলি। আমরা মায়ের বোনকে সাধারণত কি বলি বলতো? মায়ের বোনকে কি বলি? মানে আন্টি তো বলতেই পারি, বাট আর একটা কি জিনিস বলতে পারি? বলতে পারি না খালা, খালাম্মা। অনেকে খালাম্মা বলে, আমরা নিজেরাই খালাম্মা বলি। খালাও বলা যায়, খালা বলে না? খালা। তো ওই খালা দিয়ে আমরা মনে রাখবো, এই খালাতে আমরা এই খাটা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো এই খা। আমরা মনে রাখবো হচ্ছে এই যে এটা খালা। কি দিয়ে মনে রাখবা বলো? খালা দিয়ে মনে রাখবা। খালা, খা দিয়ে কি শুরু হয়? ক্ষারক। লালকে কিসে পরিণত করবে তাহলে? নীলকে। তার মানে এই যে লাল যে নীলে পরিণত হচ্ছে, এটা আসলে কে বলতো? ক্ষারক। এটা হচ্ছে আমাদের ক্ষারক। তাহলে ক্ষারক লালকে নীলে পরিণত করে। আর যেটা হচ্ছে আমাদের অম্ল বা অ্যাসিড, এটা কিসে? নীলকে লালে পরিণত করে। ডান, মনে রাখার টেকনিক শেষ। পারা যাবে না? সিম্পল। খালা, খালা দিয়ে জাস্ট মনে রাখবা, ক্ষার লালকে নীলে পরিণত করে। তার মানে নিশ্চয়ই যেটা আমাদের নীলকে লালে পরিণত করবে, সেটা কি? অম্ল। ডান, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে? ব্যাপারটা হচ্ছে, তোমার কাছে লিটমাস পেপার দুই ধরনের থাকতে পারে, হ্যাঁ, নিউট্রালও থাকতে পারে, লালও থাকতে পারে, নীলও থাকতে পারে। তোমার কাছে ধরে নাও একটা, মানে এটা চ্যাপ্টারের শেষের দিকে আছে, বাট তারপর আমি একটা আলোচনা করে দিই। ধরো তোমার কাছে এই পাত্রের ভিতরে অম্ল বা ক্ষার কিছু একটা আছে, তুমি জানো না এটা কি আছে। তুমি এখানে নীল লিটমাস পেপার দিলা, এটা যদি লালে হয়ে যায়, নীল দিলা, এটা লাল হয়ে গেল, তার মানে এখানে কি আছে? অবশ্যই অম্ল আছে,
কালারটা চেঞ্জ হয়ে লালে হয়ে গেল, তার মানে অবশ্যই চোখ বন্ধ করে অম্ল আছে। ধরো এখানে তুমি নীল লিটমাস দাও, কোনো চেঞ্জ হচ্ছে না, তো এটা মানে তার মানে তুমি বলতে পারো যে ভাই তাহলে নিশ্চয়ই এটা ক্ষার আছে। না, নাও হইতে পারে, কারণ এটা যদি লবণের দ্রবণ হয়, মানে যেখানে অম্লও নাই ক্ষারও নাই, নিরপেক্ষ দ্রবণ, নিরপেক্ষ দ্রবণ হলেও তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি হচ্ছে যে ক্ষার হয়, তাহলে আমরা এখানে আমাদেরকে লাল লিটমাস পেপারটা দিতে হবে। আমি যদি পরবর্তীতে লাল লিটমাস পেপার দেওয়ার মাধ্যমে দেখি যে লালটা নীলে পরিণত হয়ে গেছে, তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হ্যাঁ এখানে অবশ্যই ক্ষারকী আছে, এটা মানে অম্লীয় সলিউশনও না, নিরপেক্ষ সলিউশনও না। কিন্তু যদি না চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ না হইতে পারে বিপরীত কোনো সলিউশন থাকলে অথবা নিরপেক্ষ সলিউশন থাকলে। বুঝছো? তুমি ধরো এখানে নিরপেক্ষ সলিউশন কেমনে বুঝবা? যখন তুমি লাল দিলা তখনও কোনো চেঞ্জ হচ্ছে না, যখন তুমি নীল দিলা তখনও কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি তখন নিরপেক্ষ। তাহলে নিরপেক্ষ, অম্ল আর ক্ষারের সাথে সাথে আরেকটা কি থাকতেছে আমাদের? নিরপেক্ষ থাকতেছে না? নিরপেক্ষ কখন হবে যে বলতো? নিরপেক্ষ হবে, নিরপেক্ষটা কি? নো চেঞ্জেস। কালারের নো চেঞ্জেস, কালারে কি? নো চেঞ্জেস, কালারে হচ্ছে নো চেঞ্জেস। এটা কি আমাদের নো চেঞ্জেস যেখানে হয় সেটা হচ্ছে আমাদের এমন। বুঝলা? নীলও হবে না, লালও হবে না। এই হচ্ছে এখানকার আলাপ। এখন এটা আমরা যাকে যাবতীয় যাদেরকে নিয়ে পড়লাম সেটা হচ্ছে আমাদের আসলে নির্দেশককে নিয়ে আমরা পড়লাম। আমাদের তো এখন অম্ল আর ক্ষার নিয়ে জিনিসপাতিগুলোকে একটু বোঝা দরকার, যে অম্ল কি, ক্ষার কি, কই থেকে আসে না আসে। তো চলো একটু দেখি, এখানে কিছু ফলমূল দেওয়া আছে না, একটা আপেল দেওয়া আছে, একটা কামরাঙা দেওয়া আছে। তো আমাদের ফলমূল টাইপ যে মানে খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলোতে আসলে থাকে হচ্ছে জৈব অ্যাসিড বা জৈব অম্ল। এই যে ফল, বিভিন্ন প্রকার ফলমূল যেটাকে আমরা বলতেছি আর কি, একবারেই বলি ফলমূলের ভিতরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি? জৈব অ্যাসিড বা জৈব অম্ল। অম্লগুলা বা অ্যাসিডগুলাকে নরমালি দুই ভাগে ভাগ করা হয়। এখন অম্ল কি আর অ্যাসিড কি কিভাবে বুঝবা? তুমি এখন পর্যন্ত জাস্ট একটা বৈশিষ্ট্য পাইছো যে ভাইয়া অম্ল হচ্ছে ওই দ্রবণ বা ওই এমন একটা রাসায়নিক পদার্থ যা আমার নীল লিটমাসকে লালে পরিণত করে। জাস্ট এই একটা ইনফরমেশন আছে, আছে না? আছে। আরো অনেক অনেক সংজ্ঞা আছে কিন্তু অম্লের, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা যাবো এবং একটা করে বৈশিষ্ট্য তার ভিতরে অ্যাড করতে থাকবো। ঠিক আছে? ওকে। এখন আমাদের মেইনলি যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে যে অম্ল আমাদের মেইনলি ব্রডলি আসলে যদি চিন্তা করো তাহলে দুই ভাগে ভাগ করা হয় অম্ল। অম্ল বা যেটাকে আমরা অ্যাসিড বলতেছি, এটা দুইটা ভাগগুলা কি কি ভাই? একটা বলতেছি আমরা জৈব অম্ল, জৈব অম্ল, হ্যাঁ, আর একটা হচ্ছে ভাই অজৈব, অজৈব। নরমালি যদি এই দুইটার ভিতরে তুমি তুলনা করো তাহলে জৈব অম্লগুলো হয় সাধারণত দুর্বল টাইপের যে অম্ল, দুর্বল। আর এটা কেমন হয় ভাই? শক্তিশালী টাইপের। এটা হয় হচ্ছে ভাই আমাদের শক্তিশালী টাইপের। এখন এখানে আরো কিছু ভাগ আছে, শুধু কি এখানেই শেষ না? জৈব অম্লের কিছু হচ্ছে যে তুমি উদাহরণগুলো বলো, যেমন হচ্ছে CH3CH, এটা কি আসলে? অ্যাসিটিক অ্যাসিড। তারপরে HCOH, এটা কি আসলে? ফর্মিক অ্যাসিড। জৈব অম্লগুলোর ভিতরে যে COOH, এই গ্রুপটা থাকা মাস্ট, এই গ্রুপটা মাস্ট থাকে, এই গ্রুপটা থাকা কি বলতো? মাস্ট। জৈব অম্লগুলোর ভিতরে এই গ্রুপটা মাস্ট উপস্থিত থাকবেই। এটা কি বললাম? অ্যাসিটিক অ্যাসিড। এটার নামটা কি? অ্যাসিটিক অ্যাসিড, বা আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক বা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। আর যেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় কিভাবে? ফর্মিক অ্যাসিড। এই যে পিঁপড়া বা মৌমাছির কামড়ে যেটা পাওয়া মানে এসে তোমাকে দেয়, হুল ফুটায়, সেটাই হচ্ছে এটা ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড এটা কই থেকে? এটার উৎসটা কি বলতেছি আমরা? পিঁপড়া বা মৌমাছি, পিঁপড়া বা মৌমাছির কামড়ে, পিঁপড়া বা মৌমাছির কামড়ে। তো যাই হোক, অম্ল সম্পর্কে তোমার কিছুটা ধারণা হওয়া শুরু হয়েছে তাহলে। আর শক্তিশালী অ্যাসিডগুলা কাদের কথা বলতেছি? এই যে অজৈব অ্যাসিডগুলোকে। এদের ভিতরে উদাহরণগুলো যদি তুমি একটু টানো তাহলে কি হবে? HCl, নাইট্রিক অ্যাসিড, HCl, এগুলোর নাম পড়তে হবে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, ফসফরিক অ্যাসিড H3PO4। এই তো এই কয়টা দেখতেছো, এই কয়টা দেখলেও এনাফ। ঠিক আছে? এগুলা হচ্ছে তোমার কি? এগুলা হচ্ছে তোমার হলো ভাইয়া অজৈব অ্যাসিড। ওকে, অজৈব অ্যাসিড এগুলো সাধারণত কি হয়? শক্তিশালী হয়। ঠিক আছে? আচ্ছা, এই এখন আমাদের ফলমূলের ভিতরে যে জিনিসটা থাকে সেটা আমি বলেই দিলাম। ফলমূলের মধ্যে কি থাকে? আমাদের জৈব অ্যাসিড বা জৈব অম্লগুলা থাকে। এই জৈব অ্যাসিড বা জৈব অম্লগুলা হচ্ছে খাওয়া যায় এবং ওগুলো আমাদের শরীরের জন্য উপকারী। এই জৈব অ্যাসিড বা জৈব অম্ল এগুলো আসলে কি করা যায় বলো? এগুলো অবশ্যই ফলমূল যেহেতু খাওয়া যায়, তার মানে এদেরকেও নিশ্চয়ই খাওয়া যায় বা ভক্ষণ উপযোগী, খাওয়া যায় এবং যা হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী, শরীরের জন্য উপকারী, খাওয়া যায় এবং সেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য আসলে কেমন বলতো? সেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য আসলে উপকারী। ঠিক আছে? আর এগুলা এই জৈব এগুলাকে আসলে খাওয়া যায় না, এগুলা হচ্ছে আসলে ভক্ষণযোগ্য না,
নয়, বরং বরং ত্বকে লাগলে কি হবে বলতো? পুড়ে যাবে এবং এই পুরাটা এমনি এমনি পুরা না। এটা কেমন পুরা জানো? এটাকে বলা হয় হচ্ছে ভাই অ্যাসিড বার্ন। এটা ক্ষার দিয়ে হতে পারে, বেসিক বার্নও হতে পারে, বাট এটাকে বলা হচ্ছে অ্যাসিড বার্ন। এটা আরো বেশি ক্ষতিকর। এই অ্যাসিড বার্ন জিনিসটা হচ্ছে কেমন? অ্যাসিড বার্ন জিনিসটা হচ্ছে যে মানে বার্ন উইদাউট ফ্লেম, কোনো প্রকার হচ্ছে যে আগুন ছড়ানো ছাড়াই পুড়ে যাবে, ব্যাপারটা এরকম। বার্ন উইদাউট ফ্লেম এই জিনিসটাকে বলা হয়। সে এত বেশি ডিটেলসে জানার দরকার নেই, এতটুকু পর্যন্ত জানো। এই অম্লের বেশ কিছু প্রকারভেদ তুমি পড়তেছো। এখন চলো ফলমূলে আমরা কোনটার সময় কাকে খাই তাকে হচ্ছে যে একটু আইডেন্টিফাই করে ফেলি। এটা কোশ্চেন কিন্তু অহরহ আসে। যেমন দেখো, আঙুর, কমলা, লেবু, এই টাইপের যে ফলমূল, আঙুর, কমলা, লেবু, আমরা কমলা লেবুকে একসাথে বলতে পারি কমলা লেবু, আবার কমলা হতে পারে, লেবু হতে পারে। আঙুর, কমলা, লেবু, এটার ভিতরে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিড থাকে বলো? সাইট্রিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, খুবই অহরহ একটা জানা কথা আমাদের। আচ্ছা, তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। টা 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 টা, ঠিক আছে? তেঁতুলের ভিতরে কি থাকে? টার্টারিক অ্যাসিড। তেঁতুলের মধ্যে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এরপরে থাকে হচ্ছে টমেটোর ভিতরে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আপেল, আনারসে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আমাদের যাদেরকে পড়তে হবে সেটার কথা বলি, এই যেটা মাস্ট, টমেটো মাস্ট, তেঁতুল মাস্ট, আর এটা মাস্ট। আমলকিটা না হলেও হবে, বাট একটাই বাকি থাকলো, এটা আর কি মনে রেখে দিবা আর কি। এটাকে মুখস্থ রাখার একটা সিম্পলেস্ট টেকনিক আছে। একটা হচ্ছে আঙুর, কমলা, লেবু, এটা দিয়ে আমাদের মনেই থাকে, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তেঁতুলে হচ্ছে যে তেঁতুলে তোতা, টাকা দিয়ে কিনি। বলো তো, তোতা পাখিকে এমনি এমনি পাওয়া যায়? টাকা দিয়ে কিনতে হয় না? টাকা দিয়ে কিনি। তো তোতার সাথে একটা জিনিস মাথায় রাখবা, টাকার একটা আলাদা সম্পর্ক আছে না? তো তোতা, তো দিয়ে কি আসলে আমাদের তেঁতুল, হ্যাঁ, তয়ে তেঁতুল, আর এই যে টাতে কি? টার্টারিক অ্যাসিড। ব্যাপারটা এরকম, ঠিক আছে? আপেলে যেটা সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। আপেল মালিকের কাছে, আপেল আপেল মালিক, ব্যাপারটা এরকম। আপেল কি ছেলে মানুষের নাম হয় না? অনেক অনেক ছেলে মানুষের নাম হয় অ্যাপেল। অ্যাপেল না, ঠিক আপেলই বলি আমরা বাংলাতে। থই থই আপেল। আপেলটা কি? আপেল মালিক। তো আপেল মালিক যদি হয় তার মানে আপেলে ম্যালিক অ্যাসিড আছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তারপরে টমেটোতে আসে হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো টমেটোর এই অক্সালিক অ্যাসিডের জিনিসটা যদি বুঝো, তাহলে এই অক্সালিক অ্যাসিডের সংকেতটা আবার খুব সহজ। এটা হচ্ছে HOOC, এটা মাথায় রাখবা। এটাকে বাংলায় কেমন পড়ে জানো? হুক্কু পড়ে। এটাকে কেমন পড়ে বলো তো? হুক্কু। কেন পড়ে বুঝছো? তুমি যদি এটাকে ইংরেজিতে উচ্চারণ করো তাহলে কি এরকম হয় না? এটা হুক্কু। তাই এই টমেটোকে বলা যায় টমেটো হুক্কু। তুমি টমেটো খাবা, এটা আসলে হুক্কু খাচ্ছ তুমি, এই টমেটো হুক্কু, এই জিনিস। সো এরকম ভাবে তুমি জিনিসটাকে মনে রাখতে পারো। এর থেকেও তুমি যদি বেটার নেমোনিক্স বানাও তাহলে বানাতে পারো। আমি পার্সোনালি নেমোনিক্স বানানোর মানে আসলে পছন্দ করি না। দ্যাটস ওয়াই আমি তোমাকে এখানে কোনো গান টান বা আদার্স অন্য কোনো নেমোনিক্স দেই নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে চলো নেক্সট এর ভিতরে যেটা বুঝি সেটা হচ্ছে, এবার চলো আমরা অ্যাসিডকে আর একটু ডিপ ডাউন অ্যানালাইসিস করি যে অ্যাসিডগুলো আসলে কে কে, ঠিক আছে? ওকে, অ্যাসিড দেখবো, অ্যাসিডের কিছু বিশ্লেষণ আমরা বুঝবো। যেমন ধরো অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আমি লিখে দিই। অ্যাসিড যে বৈশিষ্ট্যগুলো তুমি পড়ছো কিছু কিছু, তারপরে আরো আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, তারপর সে বৈশিষ্ট্যের ব্যাখ্যাগুলোও করতেছি। অ্যাসিড, আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য কি করে? এটা নীল লিটমাসকে লালে পরিণত করে। ঠিক আছে, ওকে ওকে। নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। তারপরে জলীয় দ্রবণে বা তুমি বলতে পারো পানির সাথে বিক্রিয়ায় জলীয় দ্রবণে, এই বৈশিষ্ট্যগুলো কি মাস্ট মুখস্থ রাখবে, একেবারে মনে রাখবা। আমি বুঝাইও দিচ্ছি। জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন সৃষ্টি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন সৃষ্টি করে। আচ্ছা, ক্ষারের সাথে বিক্রিয়ায় তোমার বইয়ে যত কিছু একেবারে ডিটেলসে লেখা আছে না, ওগুলার একেবারে স্পেসিফিক সিদ্ধান্তগুলো আমি লিখে দিচ্ছি একেবারে। এটা হাইড্রোজেন প্লাস আয়ন, ঠিক আছে? আচ্ছা, ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে, কি তৈরি করবে? সল্ট
কি বলতেছি সেটাকে, লবণ ও পানি পানি উৎপন্ন করে। আমি আরো কথা একটা বলে দিব, সেটা হচ্ছে দেখো ভালো করে, অ্যাসিড যারা তারা ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বিক্রিয়া দেখাবো সমস্যা নাই, বাইকার্বনেটের সাথে সাথে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই তিনটা জিনিস উৎপন্ন করবে। দেখো অনেকগুলা বৈশিষ্ট্য বললাম না, সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে কার কার বৈশিষ্ট্য, সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে এর। ঠিক আছে, কার, এই অ্যাসিডের। এখন ধাতব কার্বনেট যেমন হচ্ছে যে আমি তোমাকে একটা ধাতব কার্বনেট দেখাই, ধরে নাও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে একটা ধাতব কার্বনেট দেখাইলাম। ঠিক আছে, বাইকার্বনেট যেমন সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। দেখো ধাতব কার্বনেট, এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে একটা বাইকার্বনেট। এগুলা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, এদের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে, লবণ তৈরি করবে, পানি তৈরি করবে, আর একটা কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আর যদি শুধু ক্ষার হয়, এগুলাও ক্ষারীয়, বাট এটা ধাতব কার্বনেট আর বাইকার্বনেট আর কি। শুধু ক্ষার যদি হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরকম যদি ক্ষার হয়, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে শুধু। ক্লিয়ার, বুঝাইতে পারছি? তো এখানে দেখো HCl, এই যে দেখো পানির সাথে বিক্রিয়া করছে, যে হাইড্রোজেন প্লাস দিছে, এখানে এইচটা কি হাইড্রোজেন প্লাস, আর সিএলটা কি ভাই মাইনাস, দেখো সিএল মাইনাস তৈরি করছে এমন। সো হাইড্রোজেনটা যদি প্লাস হয়ে যায় তাহলে বাকি অংশ পুরাটাই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো আমার তো ফিক্সড, HCl এর ভিতরে এই জিনিসটা হচ্ছে ফিক্সড। কেমন জিনিসটা হচ্ছে ফিক্সড, চলো জিনিসটা বুঝাই। এই জিনিসটা হচ্ছে ফিক্সড, দেখো HCl এর ভিতরে এই জিনিসটা হচ্ছে ফিক্সড। আবার এখানে আমরা যেটা নিয়ে আসছি, এই যে HCl, এটাকে যদি আমরা পানির সাথে দেই, এটাকে আমরা মনে করি না ভাই পানির সাথে দিচ্ছি, জাস্ট সাপোজ পানির মধ্যে দিচ্ছি, তার মানে এইচ যদি বের হয়ে যায়, সেটা যদি প্লাস হয়, তার মানে বাকি যে অংশটা টোটালটা হবে কি বলো, মাইনাস। এমন। সো ঠিক একই রকম ভাবে ওখানে যেমন অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, আমি ধরো এখানে ফর্মিক অ্যাসিড দিলাম, ধরে নাও ফর্মিক অ্যাসিড যদি দেই, তাহলে আমাদের পানি আছে এখানে নিশ্চয়ই, এইচটা যদি প্লাস হয়ে যায়, তাহলে বাকি অংশটুকু থাকতেছে কি, এখানে কোন এইচটাকে যাচ্ছে আসলে, এখানে হচ্ছে এই যে COOH এর এইচটা যাচ্ছে, বাকি অংশ হচ্ছে আসলে এই অংশটুকু, বুঝছো? তাহলে এই অংশটুকু যদি চলে যায়, তাহলে এখানে থাকতেছে কি আমাদের প্লাস HCOO মাইনাস, ফরমেট আয়ন। ফর্মিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্লাস আর ফরমেট আয়ন পানির উপস্থিতিতে। এটা যদি একটু ইথানোইক অ্যাসিড হইতো, বা আমি যদি আরেকটু বড় দেই, ধরো হচ্ছে প্রোপানোইক অ্যাসিড দিচ্ছি, CH3CH2COOH, তাহলে এখান থেকে যদি আমার যাইতো, তাহলে জিনিসটাকে একটু বুঝতো, পানির সাথে এই যে H প্লাস চলে আসলো, যেহেতু এটা একটা অ্যাসিড, আর বাদ বাকি এটা আসলে কোন H, এটা আসলে কোন H, এই Hটা না, তাহলে এই বাকি আয়নটুকু আসলে কি, প্রোপানয়েড আয়নটা নেগেটিভ, বাকি প্রোপানয়েড আয়নটাই হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হইতো এমন CH3CH2COO মাইনাস, এমন হইতো না? এই এই হচ্ছে এখানকার কেচ্ছা কাহিনী। এখন ধরো এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড যেটা তৈরি করতেছে, এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে আর কি। ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিড থেকে কি ভাঙবে, এই সালফিউরিক অ্যাসিড থেকে কি সেম পরিমাণে ভাঙবে পানির সাথে দিলে? এখানে কি একটা হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন এভাবে তৈরি হবে? উত্তরটা হচ্ছে না, এখানে একটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে না, এখানে তৈরি হবে দুইটা হাইড্রোজেন আয়ন। তুমি একটা জিনিস বলো তো, এখানে আমার যোজনী কার কত, যোজনী বা যেটাকে আমরা আদান প্রদান করে ধরো যৌগটা লিখি, যেমন ধরো এই যে H2O যে লিখতেছি, এখানে হাইড্রোজেনের কত আসলে 1 আর অক্সিজেনের কত 2, আদান প্রদান করছি না এমন। তাহলে সেখানে H2SO4 এর ক্ষেত্রে বলো আমাদের SO4 এর কত আসলে 2, ওটা আসছে এর কাছে, আর হাইড্রোজেনের কত আসলে 1। SO4 তো একটা যৌগমূলক, ওটা তো পুরাটা মিলে একটা, দ্যাটস ওয়াই ঘটনাটা ঘটবে হচ্ছে এরকম, এখানে দুইটা করে হাইড্রোজেন প্লাস আসবে এবং SO4 2 মাইনাস আসবে, একটা SO4 জাস্ট 2 মাইনাস আসবে। সো আমি তোমাকে এখানে একটা একেবারে শর্টকাট টেকনিক বা ট্যাকটিক্স তুমি যাই বলো না কেন সেটা শিখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে শিখে রাখো। সেটা হলো, যদি তুমি কখনো এরকম টাইপের একটা যৌগকে ভাঙো, তাহলে মাথায় রাখবা, যদি যৌগটার ধরন হয় হচ্ছে AXBY, তাহলে এই যৌগটাকে ভাঙলে তৈরি হবে হচ্ছে X আছে না, X এর সামনে চলে আসবে XAY প্লাস Y, বুঝো AB টাইপের একটা যৌগকে ভাঙতেছি, প্লাস YBX মাইনাস, ঠিক আছে, পারা যাবে?
তাহলে এখানে আমি তোমাকে উদাহরণটা শর্ট করে শিখাই। ধরো এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটাই হচ্ছে এক্স আর ওয়াই এর মান কত, এখানে এক এক করে। এখানে এক্স আর ওয়াই এর মানটা কত, এখানে এক্স এর মান হচ্ছে আমাদের 2, ওয়াই এর মান কত আসলে 1। দেখো এই যৌগ অনুযায়ী যদি এটাকে তুলনা করো, এখানে এক্স এর মানটা হচ্ছে এইটা, এক্স এর মানটা হচ্ছে আমাদের এইটা, এক্স এর মানটা হচ্ছে এইটা, আর ওয়াই এর মানটা হচ্ছে এইটা। এই যে এই টোটালটা মিলে যেখানে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এর মান। তার মানে এক্সটা সামনে চলে আসলো, আর ওয়াইটা কি 1, তাহলে +1 হচ্ছে। দেখো তাহলে এই যে এক্সটা সামনে চলে আসছে, 2 সামনে চলে আসছে, আর +1 হয়ে আছে। ঠিক একই রকম ভাবে এখানে ওয়াইটা সামনে চলে আসছে, সালফেটের সামনে 1 চলে আসছে, আর এক্সটা হচ্ছে -2 মাইনাস। ক্লিয়ার? হিসাব বুঝা গেছে? কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? থাকার কথা না। ধরো এরকম টাইপের যদি একটা যৌগকে আমি বলি, একটু কঠিন টাইপের দিচ্ছি, Al2O3। এখানে এক্স আর ওয়াই এর মানটা কি আসলে? এখানে এক্স আর ওয়াই এর মানটা কি বলো? Al2O3 টাইপের একটা যে যৌগ দেখালাম, এখানে এক্স আর ওয়াই এর মানটা কি? এক্স এর মানটা হচ্ছে আমাদের 2, ওয়াই এর মানটা কত আমাদের 3। যদি তাই হয় তাহলে এরকম আমরা এমন বলতে পারি না, 2Al3 প্লাস 3O2 মাইনাস। জাস্ট এই উপরের জিনিসটাকে রেপ্লিকা করছি, আর কিচ্ছু না। বুঝা গেছে বা পারা যাবে? আমাদের পারা যাওয়ার কথা। ঠিক আছে? সো এত কঠিন পর্যন্ত জীবনে তোমাদের হচ্ছে যে এই মানে ক্লাস 8 অবধি আসবে না, তুমি জাস্ট হচ্ছে যে এই পর্যন্তই জেনে রাখো। সো আমি তোমাদেরকে আরেকটা জাস্ট খালি দিব, এটাকে তুমি নিজে করার চেষ্টা করবা। সেটা হচ্ছে H3PO4, এটা একটা ফসফরিক অ্যাসিড। এখানে আমি বলে দিই, এখানে এক্স এর মানটা ওই সূত্র অনুযায়ী এক্স এর মানটা হচ্ছে ভাই আমাদের 3, আর ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 1 আসলে। বুঝছো? তাহলে এখানে দেখো তো এটা কিরকম ভাবে ভাঙে। 3 মোল হাইড্রোজেন ভাঙবে আর একটা ফসফেট আয়ন ভাঙবে। ফসফেট আয়নের একারই চার্জ হচ্ছে 3 মাইনাস, জাস্ট এতটুকু। ঠিক আছে? তাহলে আশা করি কমপ্লিট করা যাবে। এ হচ্ছে আমাদের অম্লের কাহিনী, অম্লের কেচ্ছা কাহিনী। এখন কথা হলো, হাইড্রোজেন থাকলেই যে আসলে হাইড্রোজেন উৎপাদন করে ব্যাপারটা তো এরকম না। এই যে এখানে HCl ছিল, ও হাইড্রোজেন উৎপাদন করছে। তার মানে কি এই যে ধরো আমাদের ভাইয়া এই যে মিথেন একটা যৌগ, সেখানে 4টা হাইড্রোজেন আছে। তার মানে ও কি আসলে এখানে আপনার সূত্র অনুযায়ী তো এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 4, তাই না? তাহলে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 4, তার মানে ভাইয়া এরকম ভাবে যদি এটাকে ভাঙি তাহলে এমনি এটাকে পসিবল না, এটা পসিবল না। তাহলে এখানে এই জিনিস মানে পসিবল না এটার ক্ষেত্রে, অথচ এগুলার ক্ষেত্রে পসিবল হইলো, সেটা জানার জন্য তোমাকে কি কি জিনিস জানতে হবে? সেটা জানার জন্য তোমাকে অনেকগুলা জিনিস জানতে হবে। যেমন প্রথমত আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন জানা লাগবে। আমি তোমাকে খালি একটু নিরুৎসাহিত করি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই দুইটা জিনিস জানা লাগবে, যে কোথায় আয়নিক বন্ধন হচ্ছে, হ্যাঁ, আর কোথায় সমযোজী বন্ধন হচ্ছে সেটা মাস জানা লাগবে। যেমন ওই CH4 মিথেন, ওখানে হচ্ছে সবগুলা সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার, এটাও সমযোজী বন্ধন, কিন্তু এখানে তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তার মানে তোমাকে আসলে কি জানা লাগতেছে? দেখো, তড়িৎ ঋণাত্মকতা জানা লাগতেছে, যেটাকে আসলে আমরা ইলেকট্রন নেগেটিভিটি বলি। তোমার মাথার উপর দিয়ে এগুলা যাওয়া উচিত, যেটা আমার পার্সোনালি মনে হয় যে ভাই এগুলো কি জিনিস, এগুলো তো তোমাদের আসলে এখন পর্যন্ত পড়ানো হয়নি। পড়বা, ধীরে ধীরে পড়বা। তো তাহলে মানে কিভাবে বুঝবো সেটারও আমি টেকনিক বলে দিচ্ছি, কিভাবে বুঝবা যেটা আসলে সম্ভব কি সম্ভব না। বাট স্টিল আমি ধরো এরপরে যদি আগাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা জানতে হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সম্পর্কে বুঝতে হবে। এখানেও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কাজ করে, ওখানেও পার্থক্য কাজ করে। ঠিক আছে? বাট এখানে পার্থক্যটা বেশি হওয়ার জন্য এখানে ভালো মতন কাজ করে, ওখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম, তাই ওখানে কাজ করে না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে তড়িৎ ঋণাত্মকতা, তার পার্থক্য জানা লাগবে। এরপরে দ্রাব্যতা সম্পর্কিত জিনিসপাতি বোঝা লাগবে। এই যে যেমন মিথেন, এ কিন্তু পানিতে দ্রবীভূত হবে না, কোশ্চিন কালেও হবে না। ঠিক আছে? বাট HCl, ফর্মিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সবাই পানিতে দ্রবীভূত হবে, সবাই দ্রবীভূত হবে। সো এই যে এত কিছু জিনিসপাতি জানা লাগবে, তার থেকে তোমার বৃত্তি পরীক্ষাটা সহজ। বুঝছো? এত কিছু জিনিস একবারে জানতে গেলে বিজ্ঞানের মধ্যে রসায়নকে পড়ে হবে না, রসায়নকে আলাদাভাবে পড়তে হবে, যেটা তুমি 9 10 আসলে করবা। ঠিক আছে? সো এখন এগুলা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই। এখন আমি সোজা বাংলা হিসাবে বলি, সেটা হচ্ছে যখনই দেখবা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে সেটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। ও কখনো তোমার হচ্ছে যে এইরকম ভাবে ভাঙবে না, ভাঙবে না। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাই এই যে হাইড্রোকার্বন, হ্যাঁ ভাঙছে, মানে এটা কি? আমি তো তোর এটা বললাম একটু আগেই, যে যদি সেটা অ্যাসিড হয়, বিশেষ করে জৈব অ্যাসিড, তাহলে যে এই গ্রুপটা থাকবে, এই গ্রুপটা থাকবে। দেখো তো প্রত্যেকটাতে এই গ্রুপটা আছে না? আছে না? প্রত্যেকটা জৈব অ্যাসিডে যেখানে এই গ্রুপটা থাকবে সেখানে তো অবশ্যই ভাঙবে। এটা ছাড়া কার্বন আর হাইড্রোজেন যুক্ত অন্য যে কোনো যৌগ ভাঙবে না। যেমন ধরো C5H12, ভাইয়া এখানে এক্স আর ওয়াই এর মান হচ্ছে 5 আর 12, ভাঙি না, ভাঙবে না। বুঝা যাচ্ছে? এটা ভাঙবে না, এটা ভাঙবেও না, এটা কোনো অম্লের কাতারেও পড়বে না। ওকে, এরকমই একটা কোশ্চেন তুমি এখানে পাবা। দেখো মিথেন কি অ্যাসিড? না। কেন? কারণ মিথেন অ্যাসিড না, কারণ এটা সোজা উত্তরটা তুমি দিবা হচ্ছে এ, পানিতে আমার হাইড্রোজেন প্লাস দ্রবণ, এ পানিতে, পানিতে কি লিখবা? পানিতে H প্লাস আয়ন তৈরি করতে পারে না, আয়ন তৈরি করতে পারে না।
যেহেতু এ আমাদের পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করতে পারে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে আমাদের কি অ্যাসিড না, সে আমাদের অ্যাসিড না। ঠিক আছে, বোঝা গেছে মিথেন কি অ্যাসিড? উত্তরটা হচ্ছে না। এখানে যেহেতু আলাদা আলাদা ভাঙন দেওয়া আছে, আমি ওগুলাতে যাচ্ছি, ওগুলাতে যা বুঝাচ্ছি, ওগুলাতে যাচ্ছি। এই যে দেখো এখানে দেওয়া ছিল, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা বলছে যে মিথেন কি অ্যাসিড কিনা। উত্তরটা হচ্ছে না, মিথেন আমাদের অ্যাসিড না, মিথেন আমাদের অ্যাসিড না। উত্তরটা হচ্ছে মিথেন আমাদের অ্যাসিড না। ওকে, সো এই যে মিথেন আমাদের পানিতে কি করতে পারে না, হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করতে পারে না, দ্যাটস ওয়াই মিথেন আমাদের অ্যাসিড না, সোজা হিসাব। ঠিক আছে, এছাড়াও তুমি অ্যাসিডের যতগুলা বৈশিষ্ট্য আমি তোমাকে লিখে দেখালাম, যতগুলা বৈশিষ্ট্য ওগুলা কোনোটাই মিথেন ফিল আপ করতে পারে না। যতগুলো বৈশিষ্ট্য আমি লিখে দেখালাম বৈশিষ্ট্য, ওগুলা হচ্ছে কোনোটাই মিথেন কি করতে পারে না, ফিল আপ করতে পারে না। কোনোটাই বৈশিষ্ট্য মিথেন ফিল আপ করতে পারে না। মিথেনের মতন অন্যান্য যত যৌগগুলো রয়েছে যেগুলো আসলে অ্যাসিড না, ওরা অ্যাসিডের কোনো বৈশিষ্ট্য ফিল আপ করতে পারবে না। পানিতে হাইড্রোজেন প্লাস দিবে না, এরা ক্ষার মানে নীল লিটমাসকে লাল করবে না, এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে অম্ল ক্ষার তৈরি লবণ পানি তৈরি করবে না, এরা ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে অম্ল মানে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। উত্তরটা হচ্ছে না। দ্যাটস ওয়াই এতগুলা শর্ত যারা হচ্ছে যে অম্লের বৈশিষ্ট্য, ওটা একটাও যদি সে ফিল আপ করতে না পারে তাহলে সে কিসের অ্যাসিড? বুঝছো তো? তাহলে তো সে আসলে অ্যাসিড না। ঠিক আছে, তো আমি একটা মাত্র বৈশিষ্ট্য দিয়ে দিলাম খালি, দ্যাটস ওয়াই মিথেন ফিল আপ করে না, দ্যাটস ওয়াই কি মিথেন আমার অ্যাসিড না। এই যৌগটার নাম কি বললাম? মিথেন। মিথেন আমার অ্যাসিড না। এখানে ক্ষারের বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি সেম টু সেম এখন এই ক্ষারের বৈশিষ্ট্যের ভিতরে তোমাকে যাব, যে এই যে এখান থেকে দেখে নাও তাহলেই বুঝতে পারবা। এখানে আমি আরো এক্সট্রা দুইটা ক্ষারকে আসলে যুক্ত করে দিই। ধরো এখানে ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ও যখন পানির সাথে বিক্রিয়া করতেছে মেইনলি, তখন তোমাকে কি তৈরি করে দিচ্ছে? তোমাকে তৈরি করে দিচ্ছে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস আয়ন। হাইড্রোক্সিল মাইনাস, ওই আয়নটার নাম কি বললাম? আগেরটা তো হাইড্রোজেন ছিল, এটা হচ্ছে হাইড্রোক্সিল। আচ্ছা, তারপরে হচ্ছে আরো যদি আমি দেখাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আগের পেজে ছিল আসলে, এ যদি পানির সাথে বিক্রিয়া করে, নিয়ম কিন্তু এরকমই। এক্স আর ওয়াই এর যে নিয়মটা বললাম না আমি, এক্স আর ওয়াই এর নিয়ম, বলো তো এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত? এক্স এর মানটা হচ্ছে 1, ওয়াই এর মানটা কত? 2। তাহলে সেম নিয়মে যদি তুমি যাও, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস, এই একটা সামনে চলে আসছে, আর এখানকার যেটা সেটা তার 4 জায়গায় গেছে, প্লাস এখানে 2 হাইড্রোক্সিল মাইনাস, এমন থাকে না? এক্স আর ওয়াই এর নিয়ম। এবার চলো ক্ষারের যে বৈশিষ্ট্যগুলা, ক্ষার তো না, ক্ষারকের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো একটু শিখে নাও। ক্ষারকের মধ্যে কিন্তু ক্ষার নামেও একটা জিনিস আছে ভাইয়া, সেটা আমি বলতেছি। ক্ষারকের মধ্যে কিন্তু ক্ষার নামেও একটা জিনিস রয়েছে। আচ্ছা, সো ক্ষারকের মধ্যে ক্ষার নামের জিনিসটা কি? চলো দেখি। যারা আরো অনেক অনেক কিন্তু অম্লেয় বা ক্ষারের বৈশিষ্ট্য রয়েছে। তুমি আগে মানে আমি যে তোমাকে অম্লের বৈশিষ্ট্য কয়েকটা দেখালাম, সেটার সাথে আরো অনেক রয়েছে। তা আমরা বেসিকগুলো আর কি শিখি। ক্ষারকের হিসাবটা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের, এরা পানিতে, ওরা যেমন পানিতে আমাদের কি দিয়েছিল আসলে, হাইড্রোজেন আয়নটা দিয়েছিল না, এরা পানিতে আমার হাইড্রোক্সিল আয়ন, ওরা প্লাস চার্জ দিয়েছিল, এরা আমাদের পানিতে হাইড্রোক্সিল আয়ন, কি নাম এটার? হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এরা হচ্ছে পানিতে আমাদের হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, কি নাম বললাম? হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। গুড এনাফ। একটা বৈশিষ্ট্য হলো। সেকেন্ড বৈশিষ্ট্যটা চলো। সেকেন্ড বৈশিষ্ট্যটা বলবো যে আগেরটাতে যেমন এটা আমরা কি পড়ছিলাম? খালা। তার মানে ক্ষারক লাল লিটমাসকে নীলে পরিণত করে। লাল লিটমাসকে নীলে পরিণত করে। 3 নম্বরে যদি আমরা যাই, পানিতে হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে, নীলে পরিণত করছে। তারপরে অম্লের সাথে বিক্রিয়ায় কি তৈরি করতেছে? অম্লের সাথে বিক্রিয়ায় হচ্ছে যে সে যেটা জিনিস তৈরি করবে সেটা হইলো, ঘাড় ব্যথা যে এত লাগছে রে ভাইয়া। অম্লের সাথে বিক্রিয়াতে সে তৈরি করবে হচ্ছে লবণ আর পানি, লবণ ও পানি তৈরি করে। এবং ওই বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি আসলে? প্রশমন বিক্রিয়া। ওটা কিন্তু ওর ক্ষেত্রেও ছিল প্রশমন বিক্রিয়া। আর এই নিজেই ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, এ নিজেই হচ্ছে যে ক্ষার। বুঝছো? আচ্ছা, এরপরে আসো এই কনসেপ্টের ভিতরে একটু ঢুকি। এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড এ পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে। তার মানে এই আসলে কেমন? ক্ষারীয় না? ক্ষারীয়। এই যে অ্যামোনিয়া যে গ্যাসটা, এ পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে।
যে হচ্ছে আবার ক্ষারীয়, ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি পানিতে দাও তাহলে কিন্তু ও অ্যামোনিয়া আর পানি তৈরি করবে না। ও কি তৈরি করবে জানো? ও তৈরি করবে ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ধরো পানিতে দেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি পানিতে দেই, হ্যাঁ, তাহলে কেমন জিনিসটা তৈরি করে? তাহলে দেখো, ও তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+, অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ, আর হাইড্রোক্সিল ক্যাটায়ন, সরি হাইড্রোক্সিল অ্যানায়ন আর অ্যামোনিয়াম ক্যাটায়ন, এই জিনিসটা তৈরি করবে। ওকে, এই যে এই বিক্রিয়াগুলো তোমার অবভিয়াসলি জেনে রাখতে হবে, তোমার মনে রাখতে হবে। তার মানে এ কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের কাছে কিন্তু হাইড্রোক্সিল নাই, ও কিন্তু তোমার ডিরেক্টলি আসলে কি করতে পারে না, হাইড্রোজেন মানে হাইড্রোক্সিল দিতে পারে না, বাট স্টিল ওটা ক্ষারীয়, কারণ পানির সাথে বিক্রিয়া করে সে প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে। ওটাকে যদি তুমি পানিতে দাও তাহলে কি ঠিকই সে হচ্ছে যে হাইড্রোক্সিল আয়ন তৈরি করতে পারবে না? পারবে। ঠিক একই রকম ভাবে অ্যামোনিয়ার কাছে কিন্তু ডিরেক্ট তোমার হাইড্রোক্সিল নাই, তো ও হচ্ছে তোমাকে হাইড্রোক্সিল দিতে পারবে না পানিতে, কিন্তু পানিতে দিলে সে আসলে প্রথমে পানিতে বিক্রিয়া করবে কি, ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তুমি পরে পানিতে দাও তাহলে সেখানে দেখবা যে ঠিকই তুমি হাইড্রোক্সিল আয়ন পাচ্ছ। তার মানে আলটিমেটলি যে মাদার কম্পাউন্ডটা ছিল সে কি ক্ষারীয় না? অবশ্যই ক্ষারীয়। কথা ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ক্ষারীয়। ওকে, এখন আসো আমি যেটা জিনিস মেইনলি ব্যবহার করব সেটা হচ্ছে যে এই যে আমাদের অ্যাসিড ও ক্ষারের কিছু ব্যবহার, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভিতরে আমরা যাচ্ছি। চলো কিছু ক্ষারের, অ্যাসিড আর ক্ষারের কিছু ব্যবহার আগে শিখি। আচ্ছা, সো অ্যাসিড আর ক্ষারের ব্যবহারের ভিতরে তোমাকে প্রথমে যদি আমি অ্যাসিডের কনসেপ্টটা দেই, অ্যাসিড, হো, সো অ্যাসিড আমরা কি কি কাজে লাগাই? অবশ্যই আমরা মেইনলি আমাদের যে আইপিএস যে ব্যাটারি, হ্যাঁ, তোমরা আইপিএস ব্যাটারি ইউজ করো না? আইপিএস ব্যাটারির ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা অ্যাসিড ব্যবহার করি। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এমন। তারপরে হচ্ছে বিভিন্ন বিক্রিয়ায় মাধ্যম তৈরির জন্য, বিভিন্ন মানে বিক্রিয়ায় মাধ্যম তৈরি বা পিএইচ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। চাষের পুকুর বা চাষের জমি, চাষের পুকুর পানি, ধরো পুকুরের পানি যদি আমাদের অম্লীয় হয়ে যায়, চাষের পুকুরের পানি যদি আমাদের মানে ক্ষারীয় হয়ে যায়, ক্ষারীয় অধিক ফাইটোপ্ল্যাঙ্কটন জুওপ্ল্যাঙ্কটন সৃষ্টি হলে ক্ষারীয় হয়ে যায়। ক্ষারীয় হলে তা নিষ্ক্রিয়করণে বা প্রশমনে আমরা ডিরেক্ট অ্যাসিড ইউজ করি না, অ্যাসিডের লবণ ইউজ করি আসলে। প্রশমনে এই অ্যাসিড সল্ট ইউজ করি ব্যবহার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যে ট্রিপল সুপার ফসফেট, তারপরে হচ্ছে যে এই যে যৌগগুলো রয়েছে না, এদেরকে ব্যবহার করি। তারপরে হচ্ছে চাষের জমিতেও সেম, জমিতেও মানে অম্লীয় করতে আমরা টিএসপি ব্যবহার করি মেইনলি। যদি চুন অধিক পরিমাণে দিয়ে দাও অম্লীয় করতে, ওই যে ট্রিপল সুপার ফসফেট বা সুপার ফসফেট টিএসপি ব্যবহার। এগুলো হচ্ছে আমাদের অম্লের মেইন ব্যবহার, মেইন যতগুলো ব্যবহার রয়েছে। ঠিক আছে, এছাড়াও সাবান তো মেইনলি ক্ষারের সাথে, বাট ওখানেও স্টিয়ারিক অ্যাসিড প্রয়োজন হয় আসলে। এটাকে আমরা বলবো এবার হচ্ছে যে ক্ষারক সম্পর্কে পড়তে গেলে আমি ক্ষারকের ভিতরের একটা অংশ আছে সেটা আবার ক্ষার, সেটাকে আমি বলে ফেলি। ক্ষারকের ভেতরে একটা অংশ হচ্ছে ভাই ক্ষার, এটা আবার অনেক গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা তুমি পাবাই, ইনশাল্লাহ পাবা। ক্ষারক কি আর ক্ষার কি? ক্ষারক হচ্ছে সবাই ওই সবাইয়ের ভিতরে কিছু সংখ্যক পাবলিক পানিতে দ্রবীভূত হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার। তার মানে পানিতে দ্রবীভূত হওয়া যে ক্ষারকগুলা তাদেরকে বলি আমরা ক্ষার। পানিতে অনলি যারা পানিতে দ্রবীভূত হয়। আর ক্ষারক আমার পানিতে দ্রবীভূত হইতেও পারে নাও পারে, বিষয়টা এমন। ক্ষারক আমার পানিতে দ্রবীভূত হইতেও পারে নাও পারে, কিন্তু ক্ষার যেটা সেটা মাস্ট বি আমাদের পানিতে কি হবে, দ্রবীভূত হবে। এই হচ্ছে এখানকার কনসেপ্ট। বুঝতে পারছি বা বুঝাইতে পারছি জিনিসটা? এমন সেটাকে মনে রাখবো কেমনে, বা এখান থেকে আমরা একটা কথা বলতে পারি না যে আমাদের সকল যে ক্ষার, সকল ক্ষারই ক্ষারক, তাই না? মানে বেশি কোনটা আসলে, ক্ষারকরা বেশি না? ক্ষারকরাই তো বেশি। ক্ষারক হচ্ছে সবাইকে বলতেছি, তার ভিতরে যারা শুধুমাত্র পানিতে দ্রবীভূত হবে সেটাকে বলতেছি আমরা ক্ষার। আচ্ছা, তাহলে সকল ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু
সকল ক্ষারক ক্ষার নয়। ক্ষারকের ভিতরের একটা মাত্র অংশ হচ্ছে ক্ষার, ক্ষারকের ভিতরের একটা মাত্র অংশ হচ্ছে ক্ষার যারা পানিতে দ্রবীভূত, ক্ষার নয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা তোমাদের ফিল ইন দ্য গ্যাপও আছে। এখন এইটা আমি মনে রাখি কেমনে যে ক্ষারক নাকি ক্ষার, ক্ষারক নাকি ক্ষার, তুমি সিম্পলি মনে রাখবা পানিতে দ্রবীভূত হয় যে, এখন ওটা গুলাই যেতে পারে পানিতে কে দ্রবীভূত হয়, ক্ষারক নাকি ক্ষার, ক্ষারক নাকি ক্ষার। তো তুমি যদি আসলে ওই যে পথের পাঁচালী দেখে থাকো, আমি তোমাকে রেফারেন্স সহ একেবারে টেনে দিচ্ছি, অনেকেই এখানে আসো যাদের বই পড়ার আগ্রহ আছে, পথের পাঁচালী অপু দুগ্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এই পথের পাঁচালী যদি দেখে থাকো বা পড়ে থাকো, ওখানে দেখবা যে ওই যে অপু বাড়িতে ধরো ও তো ল্যাদ খাওয়া পাবলিক, ও তো বসে থাকে, আর দুগ্গা তো হচ্ছে টই 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 করে সবকিছুতে ঘুরে বেড়ায়, পরে তো দুগ্গা মারা যায়, যাই হোক, সো স্যাড। বাট জিনিসটা হচ্ছে যে পথের পাঁচালীর ভিতরে যে দুগ্গা যখন বাসায় আসে, বুঝছো, তখন অপুকে জিজ্ঞাসা করে যে মা কইরে, মা কইরে, এটা জিজ্ঞাসা করে, তখন অপু বলে মা খার কাঁচতে গেছেন, পুকুরে খার কাঁচতে গেছেন। কি বলে বলো, খার কাঁচতে গেছেন। তার মানে যেটা দ্রবীভূত হয় পুকুরে সেটাই তো নিয়ে গেছেন, খার কাঁচতে গেছেন। তাহলে বলো, তাহলে তুমি বলো যে আমাদের তাহলে তুমি বলো যে আমাদের কোনটা হচ্ছে যে পানিতে দ্রবীভূত হয়? অবশ্যই কাঁচ, যেটা ক্ষার সেটা। তার মানে যেটা পানিতে দ্রবীভূত হয় সেটাই হচ্ছে কম, আর পানিতে দ্রবীভূত হয় এবং যেটা দ্রবীভূত হয় না, সবাই মিলে আসলে কি তৈরি, সবাই মিলে হচ্ছে আমাদের ক্ষারক। ব্যাপারটা এরকম, এই রেফারেন্স দিয়ে তুমি মনে রাখতে পারো। ক্ষারক কাঁচতে গেছে কিন্তু বলেন নাই, উনি কি বলছিলেন, ক্ষার, মানে উনি না, অপু বলছিল কি ক্ষার কাঁচতে গেছেন, ক্ষারক কাঁচতে গেছেন বলেন নাই। তার মানে ক্ষার পানিতে দ্রবীভূত হয়, যেহেতু ওটা নিয়ে, ওটাকে যেহেতু কাঁচতে গেছে। বুঝা গেছে না জিনিসটা? আশা করি বুঝছো। চলো এবার ক্ষারকের কিছু আমরা হচ্ছে ব্যবহার শিখি। ফার্স্ট অফ অল, সাবান, ডিটারজেন্ট, সাবান, ডিটারজেন্ট, সার্ফ এক্সেল, যাই বলো না কেন, সার্ফেক মানে সারফেস অ্যাক্টিভ এজেন্ট, হোয়াট এভার, সাবান ডিটারজেন্ট এর মূল উপাদান, মানে যত সকল আমাদের পরিষ্কারক দ্রব্য আছে, বুঝছো, মূল মানে মূল উপাদান, বিশেষ করে পরিষ্কারক, পরিষ্কারক উপাদানের যেটা মানে মূল উপাদানই হচ্ছে আমাদের কি, ক্ষার। তারপরে যদি আসি ক্ষার, তারপরে আমরা বলতে পারি যে আমাদের যে অ্যাসিডিটি, অ্যাসিডিটি সমস্যার রক্ষার জন্য, অ্যাসিডিটি প্রবলেম বাঁচার জন্য আমরা মেইনলি কি ব্যবহার করি ভাই, অ্যান্টাসিড, অ্যান্টাসিড ব্যবহার করি। ওই অ্যান্টাসিড যে জিনিসটা সেটা কি আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, এটাও আসলে কি একটা বলো তো, ক্ষার। ঠিক আছে, অ্যান্টাসিড এটাও আসলে ক্ষার। তারপরে 3 নম্বরে যদি যাই, এসিটা বাড়াই তো, ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে যদি আমরা যাই, তাহলে অ্যাসিডিটি প্রবলেম থেকে বাঁচার জন্য বললাম, এরপরে ক্ষার বা উপাদান, তারপরে হচ্ছে যে এই যে আমাদের টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এই সব কিছু, এই যে পরিষ্কারকের বলছি যদিও, তারপরে আবার বলে দিই, টয়লেট ক্লিনার, তারপরে গ্লাস ক্লিনার, এই সবগুলোর মেন উপাদানটা কি আসলে, ক্ষার। মূল উপাদান কি বলো, ক্ষার। টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এটার মূল উপাদানটা হচ্ছে ক্ষার। ওকে, সাবান ডিটারজেন্ট এর মূল উপাদান হচ্ছে পরিষ্কারক, এমন, তারপরে হচ্ছে এমন এমন এমন, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষার ক্ষার না, এটা হইলো আমরা দিলাম। এরপরে চলো আর যদি প্রশমন বিক্রিয়ার কথা বলি, তো সেম, আমরা যে মেইনলি যেই সারগুলা ব্যবহার করি ইয়াতি, যে কি বলবো, চাষের জমিতে, তারপরে চুন, চুন কাম করার কথা তোমার বইয়ে লেখা আছে, চুন কাম বা ওই যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো, লাইম ওয়াটার, লাইম ওয়াটার বা মিল্ক অফ লাইম, হ্যাঁ, এই যে মিল্ক অফ লাইম, এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে চুনকাম করার কাজে ব্যবহার করা হয়। চুনকাম মানে কি, তুমি দেয়ালে হচ্ছে সারা দেয়াল, মানে যে কোনো কালার দেওয়ার আগে তোমাকে সেটাকে সাদা করে নিতে হবে না, নেগেটিভ করে নাও যাকে বলে, তো নেগেটিভ করে নেওয়া লাগে আসলে, বুঝছো, সাদা করে নেওয়া লাগে, তারপরে তুমি অন্য কালার অ্যাপ্লাই করতে পারো। সেই সবগুলাই হচ্ছে এদের ব্যবহার। ওকে, এই তো এনাফ, এতটুকু ব্যবহার করলেই হবে। এবার চলো আমরা কিছু তার আলাদা আলাদা কিছু হচ্ছে যে স্পেসিফিক বৈশিষ্ট্য শিখি। দেখো আমি কি বলছিলাম, কার্বনেটের সাথে ধাতব কার্বনেট, এই যে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা ধাতু, ধাতুর কার্বনেট, এর সাথে HCl এর বিক্রিয়াতে লবণ তৈরি করলো, পানি তৈরি করলো এবং কি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যটা লিখবো, ধাতব কার্বনেট বাইকার্বনেট কি আলাদা করে দেখাইছে, না দেখালে একবারই আমরা দেখাবো, বাইকার্বনেট দেখাইছে আলাদা করে, হচ্ছে তো ধাতব কার্বনেট এর সাথে অম্ল বিক্রিয়ায় লবণ
পানি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এখন লবণ পানি কেমনে তৈরি হচ্ছে চলো আমি তোমাকে সিম্পলি বুঝাই তৈরি করে কেমনে। আচ্ছা দেখো যে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে ফার্স্ট অফ অল আমরা ওই বিক্রিয়াটাকে দেখি। ধরো এখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে তুমি বিক্রিয়া করছো হচ্ছে HCl। এখানে সমতাকরণ করা আছে, চলো আমি তোমাকে বুঝাই কেমনে কি জিনিসটা হচ্ছে। এটা তো শুধু কার্বনেট, আসলে এখান থেকে কি দিবে বলো তো? H দিবে না? এখান থেকে H দিবে, কি দিবে? H দিবে, HCl তে H দিবে আমাদের। ওকে, এ আমাদের কি দিবে আসলে? OH দেওয়া উচিত ছিল, বাট এর কাছে তো ডিরেক্টলি OH নাই। আছে কি ডিরেক্টলি OH? নাই। তো এটা যখন সলিউশন বানাবো আমরা বা পানিতে দিব, তখন ও আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে আর কার্বনিক অ্যাসিড তৈরি করবে। ওখানে কিন্তু ঠিকই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে OH টা চলে আসলো। ওই OH এর সাথে এই H টা বিক্রিয়া করে মেইনলি, দিয়ে আসলে কি তৈরি করলো? ধরো ভাই পানি তৈরি করলো। তাহলে কার্বন ডাই অক্সাইড মানে যে কার্বনিক অ্যাসিডের তো এটা তো বেরই হয়ে গেছে, ও তো বের হয়ে গেছে। তাহলে এখানে বেঁচে থাকলো কি? ক্যালসিয়াম। মানে ওখানে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট চিন্তা করো, বেঁচে থাকলো কি? ক্যালসিয়াম। আর এখানকার বেঁচে থাকলো কি? ক্লোরিন। তাহলে ওরা বিক্রিয়া করে তৈরি করবে তোমাকে সেই লবণটা, ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে লবণ, এটাই হচ্ছে তোমার সেই ক্যালসিয়াম ক্লোরাইড। প্লাস আরেকটা কি বাকি থাকে? খালি আরেকটা বাকি থাকে হচ্ছে এখানে এক মোল শুধু মানে কার্বন ডাই অক্সাইড CO2, এটা বের হয়ে যায়। এমন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে আমি একটু এক্সট্রা ভাবে টেনে দিচ্ছি, তুমি দেখো এটাকে আমি যদি একটু এক্সট্রা ভাবে টেনে দিই, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটাকে যখন তুমি পানির ভিতরে বিক্রিয়া করাবা, পানি জাস্ট সিম্পলি পানির সাথে বিক্রিয়া করাবা, তখন ও তোমাকে যেটা জিনিস তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড। বুঝছো? সো ধরে নাও এর সাথে এটাকে ভেঙে তুমি আসলে এই দুইটা পাইলা, এই দুইটার ভিতরে এখন HCl বিক্রিয়া করতেছে, তখন জিনিসটা কেমন হবে? ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই যে HCl বিক্রিয়া করে তৈরি করলো এই লবণ পানি, আর এইখান থেকে তৈরি করলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। জাস্ট সিম্পল, শেষ। এবার ধরো তোমাকে আমি আরেকটা বিক্রিয়া যদি দেই, আরেকটা বিক্রিয়ার কথা যদি আমি বলি, ধরো আরেকটা বিক্রিয়ার কথা বললাম আগে, ওই জন্য লবণ পানির সাথে বিক্রিয়া করে দেখালোটা বেশি ভালো হতো, চলো ওইটাও দেখাচ্ছি, সমস্যা নাই। আরেকটা বিক্রিয়ার কথা যদি আমি বলি ম্যাগনেসিয়াম কার্বনেট, ধরো এর সাথে তুমি বিক্রিয়াটা করাচ্ছ, এর সাথে এবার তুমি HCl এর সাথেই বিক্রিয়া করাচ্ছ। ধরে নাও আমি কিন্তু সমতাকরণ করি নাই ভাই, সমতা করতে গেলে এখানে 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে, এমন। আচ্ছা দেখো এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করলো, প্লাস পানি তৈরি করলো, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এমন না জিনিসটা? ডান, ক্লিয়ার না? ওকে, এবার দেখো বলছে যে বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে? বাইকার্বনেটের সাথে বিক্রিয়া তৈরি কি করে? ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায় কি তৈরি করবে? সেম জিনিসই তৈরি করবে, লবণ পানি প্লাস কার্বন ডাই অক্সাইড, সেম জিনিস তৈরি করবে। ঠিক আছে, এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা যদি আমি লিখি, সোডিয়াম বাইকার্বনেট HCO3- এটাই বাইকার্বনেট কিন্তু আয়ন HCl, এর সাথে যদি বিক্রিয়া করে কি তৈরি করবে? আমার সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, মানে লবণ পানি প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা উড়ে যাবে। এমন আমি যদি আরো কিছু দেই, ধরো ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3, বাইকার্বনেট আয়নের যোজনী কত? 1, ক্যালসিয়ামের যোজনী কত? 2, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ হয়ে গেছে। এর সাথে ধরো আমি এখন অন্য একটা অম্লের বিক্রিয়া করাচ্ছি, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি ধরে নাও, তাহলে এখানে আসলে আমাদের বিক্রিয়া করবে কে? এই যে এই আর এই সালফেটের সাথে বিক্রিয়া করবে হচ্ছে ক্যালসিয়ামের পার্টটুকু দিয়ে, তোমার তৈরি করবে কি? দুজনের যোজনী যেহেতু সেম, দ্যাটস ওয়াই তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, দুজনের যোজনী যেহেতু 2, প্লাস এই যে H এর সাথে এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? সেম টু সেম পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। ডান, বুঝছো না? এই শেষ। আচ্ছা এরপরে যদি ডিরেক্ট অম্লের সাথে আমরা বিক্রিয়া করার কথা বলি, সেটাতে আমরা যাই, চলো ডিরেক্ট ক্ষারের সাথে বিক্রিয়া করার। এই যে দেখো সব এখানে আগে দিয়েছে, এটাই আগে কমপ্লিট করি, তারপর হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া করারটাতে যাচ্ছি। দেখো ডিরেক্ট ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? লবণ পানি তৈরি করবে, এটা সব থেকে সহজ বোঝানোর। ক্ষার, ক্ষারক ও অম্ল বিক্রিয়ায় কি তৈরি করে বলো? লবণ ও পানি, এটা বুঝানো, তাহলে আগের গুলাও বুঝতে পারবা, লবণ ও পানি উৎপন্ন করবে। যেমন আমি খুবই সিম্পলেস্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে যদি বুঝাই, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আছে পাবলিক, এর সাথে তুমি HCl এর বিক্রিয়া করাবা। ধরো তুমি বলো তো এই তোমার অম্লীয় দ্রবণে কি দিয়ে দিবে? H দিয়ে দিবে, কি দিয়ে দিবে? H কে দিয়ে দিবে। এই তোমাকে কি দিয়ে দিবে? Cl কে দিয়ে দিবে। এই OH- আর H+ এরা বিক্রিয়া করে তৈরি করে তোমার আসলে মেইনলি কি? পানি। এটাই হচ্ছে তোমার সেই পানি।
তোমার পছন্দের পানি হচ্ছে এটা, আর বাকি অংশটুকু যুক্ত হবে এই যে ক্লোরিন আর এই যে সোডিয়াম। তাহলে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করে? লবণ, সোডিয়াম ক্লোরাইড। এটাই কি তোমার ওই লবণ। মানে ক্ষারের যেটা ধাতব গ্রুপ এবং অম্লের যেটা অধাতব গ্রুপ, তারা যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে সেটাই হচ্ছে লবণ। লবণ। তাহলে লবণের সংজ্ঞা তুমি কি দিতে পারবা? কি বলবো আমরা? প্রশমন বিক্রিয়ায় কোন একটা, এটা এই বিক্রিয়াগুলোর নাম কি? এই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। অম্লক্ষার বিক্রিয়া মানেই হচ্ছে আমাদের কি বিক্রিয়া বলো? প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা জিনিসটা বলতে পারি যে আমাদের অম্লের সাথে ক্ষারের বিক্রিয়ায় বা ক্ষারের সাথে অম্লের বিক্রিয়ায় পানির পাশাপাশি কি তৈরি হচ্ছে? ক্ষারের ক্যাটায়নিক গ্রুপ এবং অম্লের অ্যানায়নিক গ্রুপ মিলে যা তৈরি করে সেটাই হচ্ছে কি? লবণ। ওকে, বা ডিরেক্ট বলতে পারো প্রশমন বিক্রিয়ায় ক্ষারের ক্যাটায়নিক গ্রুপ এবং অম্লের অ্যানায়নিক গ্রুপ মিলে যা তৈরি করে সেটাই হচ্ছে আসলে লবণ। ডান। এই হচ্ছে তোমার লবণ। আরো কিছু লবণ তৈরি করো দেখি। ধরো আমি দিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি, আলাদা আলাদা অ্যাসিড দেই। তাহলে জিনিসটা তৈরি হবে কি? ক্যালসিয়াম নাইট্রেট। নাইট্রেট আয়নের চার্জ কত? 1, ক্যালসিয়ামের কত? 2, দ্যাটস ওয়াই ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত হয়েছে এরকম। ওকে, প্লাস কি তৈরি করবে? সিম্পলেস্ট পানি, নাথিং এলস। এখন এই বিক্রিয়া সমতাকরণের জন্য তুমি জাস্ট এটার সামনে 2 দিয়ে দাও, দেখো সব মিলে যাবে। হাইড্রোজেন সংখ্যা টোটালি কাউন্ট করে দেখো কত পাও। ও আচ্ছা, না, এটার সামনে 2 দিয়ে দিলে এটার সামনে 2 দেওয়া লাগবে। তাহলে অক্সিজেন সংখ্যা দেখো কত পাও তুমি? 2 আর 3 5, তাহলে সরি, এখানে হচ্ছে 2 আর 6 8, তাহলে এখানে দেখো 6 আর 2 8, সব মিলে গেছে। এখন সব মিলে গেছে। ওকে, এবার চলো আমরা হচ্ছে তার আগের স্লাইডটাতে যাব, যে আমরা এটাতে কি বলতেছি, যে আমাদের যদি ধাতুর সাথে খনিজ অ্যাসিড বিক্রিয়াতে যে জিনিস তৈরি করে, যে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে, এটাকে আমরা বলতেছি এমন, ধাতুর সাথে খনিজ অ্যাসিড এর বিক্রিয়ায় কি করবে? এটা ওই আমাদের অম্লকে, মানে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কিসের মাধ্যমে তৈরি করে? আসলে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন একটা উদাহরণ যদি দেই আমরা, তাহলে এখানে যেটা দেওয়া আছে, জিঙ্ক প্লাস HCl, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা 2 মোল দিয়ে দাও, তার মানে বিক্রিয়া সমতা হয়ে গেল। ক্লিয়ার? বুঝা গেছে না? এখানে যদি তুমি ক্যালসিয়ামও দাও, ক্যালসিয়াম প্লাস হচ্ছে আমাদের HCl, তাহলে এখান থেকে কি তৈরি করবে? সেম টু সেম ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এবং এটাকে জাস্ট 2 মোল দিতে হবে। ডান? পারবো না? ওকে, এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। এর পরের বৈশিষ্ট্যতে যাই, চলো দেখি। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো, ক্ষারক পানি, মানে ক্ষারক আর অ্যাসিড বিক্রিয়া করতেছে, কি তৈরি হবে? লবণ আর পানি তৈরি হবে। এই বিক্রিয়াগুলো আমরা দেখাইছি না অলরেডি? এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের জন্য ডান। এখন এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা তোমরা নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস, এটা খুবই জরুরি। কারণ তুমি নিজে প্র্যাকটিস না করলে তুমি বুঝবাই না, ধরতেই পারবা না। ধর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা নাইট্রিক অ্যাসিড আছে, তাহলে কি তৈরি করবে? পটাশিয়াম নাইট্রেট তৈরি করবে আর পানি তৈরি করবে। এটা পটাশিয়াম নাইট্রেট আর পানি। ক্ষারক ছিল, অ্যাসিড HCl ছিল, সোডিয়াম ক্লোরাইড আর পানি, লবণ আর পানি, ওই জিনিসই তৈরি করছে। দেখো, ম্যাগনেসিয়াম ধাতুর সাথে HCl বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করছে আর হাইড্রোজেন গ্যাস। সোডিয়ামের সাথে HCl বিক্রিয়া করছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস। এই যে ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন রিপ্লেস করে, সেম টু সেম। এখানেও আমি তাই বলবো, নিজে প্র্যাকটিস, যতটা প্র্যাকটিস করতে পারবা তত এখান থেকে হচ্ছে যে তোমার কি এক্সেলেন্সি আসবে। ওকে, দেখো সোডিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করতেছে। ধরো আমি তোমাকে বিক্রিয়াটা দেখাই, সোডিয়াম কার্বনেটের যোজনী যেহেতু 2, সোডিয়ামের যেহেতু 1, দ্যাটস ওয়াই Na2CO3 হয়েছে, প্লাস HCl। এই বিক্রিয়া করলে কি তৈরি হবে? আমরা কি জানি, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়াতে লবণ তৈরি হয়। এই ক্ষার তো এটা, অম্ল যদি এটা হয় তাহলে ক্ষার এটা না, ক্ষারের ক্যাটায়নিক গ্রুপ কি? সোডিয়াম। আর এটার অ্যানায়নিক গ্রুপ কি? ক্লোরিন। তার মানে এটাই হচ্ছে তোমার লবণ। লবণের সাথে কি তৈরি হবে? পানি। পানির পরে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। এবার তুমি এটাকে কি করতে যাবা? সমতা করতে যাবা। সমতা যদি করো তাহলে হচ্ছে সোডিয়াম যেহেতু 2টা, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে যে এখানে 2 দিয়ে দাও, তাহলে সোডিয়াম 2টা হলো। ক্লোরিনও যেহেতু 2টা হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে 2 দিয়ে দাও। দেখো সমতা হয়ে গেছে, আর কিছু করাই লাগবে না, সমতা হয়ে গেছে। অক্সিজেন 3টা না? অক্সিজেন দেখো 3টা, এখানে একটা, ওখানে 2টা। কার্বন ঠিক আছে, বাদ বাকি সব ঠিক। ক্লিয়ার? সেটা হচ্ছে যে আমাদের ওই ডান পর্যায়ে, ডান
প্র্যাকটিস প্র্যাকটিস করবা, খালি নিজে তুমি কি করবা, প্র্যাকটিস করবা। ওকে, এই যে দেখো এখানে বলছো অম্লক্ষার শনাক্তকরণ, এই অম্লক্ষার শনাক্তকরণের পরে আমরা অনুশীলনে চলে যাব। অম্লক্ষার শনাক্তকরণের জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ধরো এখানে বলা আছে, এখানে একটা সলিউশন আছে, দ্রবণ আছে, তুমি জানো না এর দ্রবণটা কি, তোমাকে অনেক জিনিসপাতি পড়তে টড়তে বলবে, তুমি অ্যাপ্রন ট্যাপ্রন পড়বে অবভিয়াসলি, যেহেতু অম্লক্ষার নিয়ে কাজ করতেছো। এখন তোমার কাছে আছে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে লাল লিটমাস আর একটা হচ্ছে নীল লিটমাস। এটা আমরা প্রথমেই করে দিয়েছি, তারপর আমি বলতেছি নীল লিটমাস, লাল লিটমাস আর নীল লিটমাস। তুমি প্রথমে এখানে লাল লিটমাসটা যোগ করলা, লাল লিটমাস যোগ করতেছো, সিদ্ধান্ত দেখো কি হচ্ছে, লাল লিটমাস দেখতেছো লাল নীলে পরিণত হচ্ছে, তার মানে এটা অবশ্যই কি ক্ষারক, খালা খালা পড়লাম না, ক্ষারক লালকে নীলে পরিণত করে, তার মানে ক্ষারক হয়ে গেল। লাল লিটমাস যোগ করলা, নো চেঞ্জ, নো চেঞ্জ। তারপরে নীল লিটমাস যোগ করলা, নীল চেঞ্জ করলা, সেটা কিসে হয়ে গেল, লালে পরিণত হয়ে গেল, তার মানে সেটা অবশ্যই কি অম্ল, অম্ল, অম্ল। উপরেরটা একটা সিদ্ধান্ত, এটা একটা সিদ্ধান্ত, এরকম একটা কনসেপ্ট আসতে পারে। এই তিনটা সিদ্ধান্ত, এই তিনটা ঘটনা ছাড়া আর কি অন্য কিছু ঘটতে পারে, আর অন্য কিছু ঘটতে পারলে না। দেখো লাল যোগ করলা, নো চেঞ্জ, তাই তুমি রাগ করে আবার নীল যোগ করলা, দেখি কি আছে, নো চেঞ্জ। তার মানে এটা আসলে কি, অম্লও না ক্ষারও না, এটা হচ্ছে আসলে নিরপেক্ষ। এটা কি বুঝাচ্ছে তখন, নিরপেক্ষ, নিরপেক্ষ বা লবণের যে দ্রবণ সেটা বুঝাচ্ছে। ক্লিয়ার? এটাই হয়ে গেল তোমার অম্লক্ষার শনাক্তকরণ, আর কিচ্ছু না। বলো জিনিসটা কি বুঝা গেছে বা ধরতে পারা গেছে? এই তিনটা সিদ্ধান্তের বাইরে অন্য কিছু কি হইতে পারে? অন্য কিছুই হবে না। যেটা ধরো লালকে নীল করে দিল, এখানে আসলে কি বুঝায়, নীল যোগ করলে নীলই থাকতো, চেঞ্জ হতো না কোনো, লাল যোগ করলা লাল নীলে পরিণত হয়ে গেল, তার মানে সেটা অবশ্যই ক্ষার, ক্ষারক। লাল দিলা, নো চেঞ্জ, নীল দিলা লাল হয়ে গেল, তার মানে সেটা কি অম্ল। লালও দাও নীলও দাও, কোনো চেঞ্জ নাই, তার মানে সেটা কি অম্ল আর কোনোটাই না। ওরা দুজন বিক্রিয়া করে আসলে কিসে পরিণত করে ফেলছে, লবণ আর পানি উৎপন্ন করে ফেলছে, মানে এটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ। ডান। চলো এবার অনুশীলনী শুরু করি আমরা। হো, চলো শূন্যস্থান পূরণ করি। কি বলে, অ্যাসিড সমূহ পানিতে কি তৈরি করে বলো তো, হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে। ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়, তাই না, দ্রবীভূত হয়। দেখো সকল ড্যাশই, কিন্তু সকল ড্যাশ ড্যাশ নয়। তাহলে কি বলবো এখানে, আমরা কি বলছিলাম, বলছিলাম যে ক্ষার হচ্ছে ক্ষারকের একটা অংশ, তাই আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। সকল ক্ষারক ক্ষার নয়, সকল ক্ষারই ক্ষারক। ক্ষারই ক্ষারক কেন বলতেছি, কারণ ক্ষার পানিতে দ্রবীভূত হয়। ক্ষার হচ্ছে বড় জিনিস, মানে ক্ষারক হচ্ছে সবগুলাকে বলতেছে, আর ক্ষারক বলতেছে ওই ক্ষারকের, মানে ক্ষার বলতেছে ওই ক্ষারকের ভিতরে শুধু যেটুকু পানিতে দ্রবীভূত হবে সেটুকু। ওকে, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়, কি তৈরি হয় বলতো, লবণ প্লাস পানি উৎপন্ন হয়। অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ, ক্ষার জাতীয় পদার্থ, ক্ষার বা ক্ষারক জাতীয় পদার্থ। ডান। চলো আর, টমেটোতে কোন অ্যাসিড থাকে, মাত্রই বলছিলাম টমেটো, টমেটোতে কোন অ্যাসিড ছিল আমাদের, এই যে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এমন ছিল না, টমেটো হুক্কু, বললাম যে টমেটো হুক্কু, হুক্কু, এমন টমেটোতে কোন অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড। নেক্সট, কোন অ্যাসিড খাওয়া যায়, কোনটা অ্যাসিড খাওয়া যায়, অজৈব অ্যাসিড কি খাওয়া যায় না, এই তিনটাই কি অজৈব অ্যাসিড না, তার মানে এদের খাওয়া যায় না, জৈব অ্যাসিড খাওয়া যায়। অ্যাসিড নিক্ষেপের কাহিনী কিন্তু পড়ো, বইয়ে আছে, হ্যাঁ, অ্যাসিড নিক্ষেপ করলে তোমার মানে একেবারে কয়দিনের জেল তুমি যাবা, সেইটা, এটা ছেলে মেয়ে সবাইকেই বলতেছি আমি, আমরা কেউ অ্যাসিড নিক্ষেপ করবো না আসলে, ঠিক আছে, এটা এখন নাই প্রায় বলতে গেলে, অ্যাসিড নিক্ষেপের এখন সর্বোচ্চ শাস্তি আসলে মৃত্যুদণ্ড হওয়ার পর থেকে দেখা গেছে এটা নাই। আচ্ছা, আদিল একদিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালো, কার সাথে কার, জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তাহলে এখান থেকে আসলে তৈরি হবে কি, জিঙ্ক ক্লোরাইড প্লাস পানি, এই জিনিসটাই তৈরি হবে, বুঝছো, সেখানে তোমার 2 দেওয়া লাগবে আসলে। তাহলে বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগ হইল লবণ আর পানি, এক্স্যাক্টলি রাইট আনসার। 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 এই যে 1 আর 3। ওকে, তারপরে
কার্বনেট যুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে? কার্বনেট যুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে বলো? পানি তৈরি হয়, লবণ তৈরি হয়, জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এখানে আসলে কোনটা আছে? এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে না শুধুমাত্র, তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি পারছি। অ্যাসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি? অ্যাসিড মূল পার্থক্য যেটা, অ্যাসিড কি করে আমার নীল লিটমাসকে কিসে পরিণত করবে ভাইয়া? লাল লিটমাসে। আর ক্ষার বা বেজ বা ক্ষার খালা পড়লাম না, লাল লিটমাসকে কিসে পরিণত করবে? নীল লিটমাস। তারপরে অ্যাসিড পানিতে কি দিবে? মূল পার্থক্য কিন্তু এই দুইটাই, পানিতে হাইড্রোজেন দিবে। ক্ষার পানিতে কি দিবে? হাইড্রোক্সিল দিবে। ডান। ওকে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটি ব্যাখ্যা দাও। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, ধরো দেখো আমি তোমাকে এই ব্যাখ্যাটা একটু জন ভেন চিত্রদের মাধ্যমে বুঝাই। ধরে নাও এটাকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কি বুঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের বুঝাচ্ছে হচ্ছে ভাইয়া ক্ষারক। ক্ষারকের ভিতরে আমি দিলাম হচ্ছে অ্যামোনিয়া, আমি দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, আমি দিলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমি দিলাম হচ্ছে আর কাকে কাকে দিবা, আরো অনেকগুলাই দেওয়া যায় আসলে। তারপরে এখানে আমি দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা এখানে দিব আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এখানে আমরা দিব হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এখানে তুমি দাও হচ্ছে লেড হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইড গুলা, মানে হাইড্রোক্সাইড থাকলে যে সেটা চলে যাবে এমন না। এবার এটাকে আমি বুঝাচ্ছি হচ্ছে ধরো ক্ষার। এর স্পেশালিটি কি? পানিতে দ্রবীভূত। দ্রবীভূত। তাহলে তুমি সোজা বাংলায় বলতে পারো আসলে ক্ষারক মানে হচ্ছে কারা জানো? ক্ষারক মানে হচ্ছে পানিতে দ্রবীভূত, যদি আমরা একটু দুই ভাগে ভাগ করি, পানিতে দ্রবীভূত, দ্রবীভূত প্লাস হচ্ছে অদ্রবীভূত, সবগুলাই হচ্ছে ক্ষারক। দ্রবীভূত সবগুলাই। এখন ক্ষারক সমান হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? ক্ষারক, ক্ষারক সমান বলতে পানিতে দ্রবীভূত যেটি সেটিকে কি বলি আমরা? ক্ষার। প্লাস হচ্ছে অদ্রবীভূত টুকুও কি? অদ্রবীভূত টুকুও তো হচ্ছে যে আমাদের ক্ষারক। ব্যাপারটা এরকম না? তাহলে ক্ষারের কনসেপ্টটা আসলে আসলো কি দেখো তো? ক্ষারের কনসেপ্টটা আসলো না এরকম যে ক্ষার হচ্ছে জাস্ট ক্ষারকের ভিতরকার ওই অংশটুকু যেটুকু পানিতে দ্রবীভূত হয়। তাই বলা হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, মানে সব ক্ষার যেগুলা সেগুলা ক্ষারকেরই অন্তর্ভুক্ত, কিন্তু সব সব ক্ষারকই ক্ষার না। সব ক্ষারকের ভিতরে, সব ক্ষারকের ভিতরে কি আছে? অদ্রবীভূত অংশও আছে। ক্লিয়ার? এই যে এমনি তুমি এটাকে প্রকাশ করতে পারো। এটা আমি তোমাকে বোঝানোর জন্য, তুমি নিজে ব্যাখ্যা দিবা, পানিতে দ্রবীভূত দিয়ে ব্যাখ্যা দিবা। ওকে, আচ্ছা। চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে? বিক্রিয়া সহ লিখো। চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা অলরেডি ঘোলা থাকে, হ্যাঁ। এর মধ্যে যখন তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করবা, ও কি করে জানো? ক্যালসিয়াম কার্বনেট আকারে অধক্ষিপ্ত হয়। ক্যালসিয়াম কার্বনেট আকারে অধক্ষিপ্ত হবে। এটা জেনে রাখা লাগবে, কিন্তু তুমি এটা এমনি এমনি পারবা না এভাবে না জেনে রাখলে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি, কার্বন ডাই অক্সাইড চালনা করলে এরকম হবে। তুমি, আমরা নিঃশ্বাসের কি বের হয়? কার্বন ডাই অক্সাইড বের হয় না? চুনের পানির ভিতরে যে নিঃশ্বাস নিবা, নিবা, দেখবা সেটা কি হয়ে গেছে? ঘোলা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, এরকম ভাবে ঘোলা হয়ে যাবে। কারণ এটা কি হবে? অধক্ষিপ্ত হবে, কঠিন যৌগে পরিণত হবে। মানে এই সেম জিনিসটা ক্যালসিয়াম কার্বনেটটার সাথে অতিরিক্ত পরিমাণে যদি তুমি কার্বন ডাই অক্সাইড আর পানি যুক্ত করো, তাহলে আবার এটা আবার দ্রবীভূত হয়ে যাবে। এটা দ্রবীভূত হয়ে যাবে কিভাবে জানো? ক্যালসিয়াম বাইকার্বনেট আকারে। এটা দ্রবীভূত হয়ে যাবে হচ্ছে এই আকারে, এই আকারে, ক্যালসিয়াম বাইকার্বনেট আকারে। এটা তখন আবার কি? স্বচ্ছ বা দ্রবীভূত, দ্রবীভূত বা হচ্ছে বলতে পারো স্বচ্ছ। এটা দ্রবীভূত বা স্বচ্ছ হয়ে যায়। বুঝা গেছে? ওকে, নেক্সট দেখো কি বলে, বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাসের বর্ণ পরিবর্তন করে? উত্তরটা হচ্ছে না। উত্তরটা হইল না। লিটমাসের বর্ণ কেবলমাত্র পরিবর্তন করবে কি বলতো? অম্ল বা ক্ষার। লিটমাসের বর্ণ কেবল পরিবর্তন করে
অম্ল বা ক্ষার, অন্য কেউ কিন্তু লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। ঠিক আছে, তো বিশুদ্ধ পানি বা লবণ দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় নয়, তাই কি, তাই এটি মানে লবণ, তাইলে এটি কি, তাই লিটমাসের বর্ণ পরিবর্তন করবে না, লিটমাস পরিবর্তন করবে না, করে না। ডান। ওকে, নির্দেশক বলতে কি বোঝায়? ডান, একেবারে শুরুতেই আমি হচ্ছে যে সব লিখে রাখছিলাম, নির্দেশকের কথাবার্তা ক্লিয়ার করে রাখছিলাম না? ওকে, চলো এবার যে কোশ্চেন আছে চলো সেটাকে সলভ করে ফেলি। ফারাহ তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে, ইদানিং তার পেটে প্রায়ই ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানান তার অ্যাসিডিটি হয়েছে। অ্যাসিডিটি হয়েছে মানে কি, আমাদের পাকস্থলীর মধ্যে যে HCl রয়েছে সেটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডিটি হয়েছে। ডাক্তার তাকে একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করার পাশাপাশি একটি ওষুধ খেতে পরামর্শ দেন। কি ওষুধ খেতে পরামর্শ দিবে? নিশ্চয়ই অ্যান্টাসিড। আচ্ছা, এখানে বলছে লবণ কি, এটাও আমাদের ডান। লবণ কি বলতো? লবণ হচ্ছে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন, বা অম্ল ক্ষার বলতে পারো, বা ডিরেক্ট প্রশমন বিক্রিয়া বলতে পারো। প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন অম্লের ক্যাটায়নিক গ্রুপ এবং ক্ষারের অ্যানায়নিক গ্রুপের সাথে, সরি ভুল বললাম, ক্ষারের ক্যাটায়নিক গ্রুপ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো সিম্পলি চিন্তা করবা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এখানে এটা কি ক্ষার না, ক্ষারের কি ক্যাটায়নিক গ্রুপ এবং অম্লের কি অ্যানায়নিক গ্রুপ, এই দুইটা যুক্ত হয়ে যা তৈরি করে সেটাই হচ্ছে লবণ। মিল্ক অফ লাইম বলতে কি বোঝায়? মিল্ক অফ লাইম বলতে বোঝায় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। কেন? এটা হচ্ছে লাইম বা আমাদের যে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে যদি তুমি পানি যুক্ত করো তাহলে এটা তৈরি হয়, এবং এটা যেহেতু দুধের মতন সাদা দেখা হয়, দ্যাটস এটাকে মিল্ক অফ লাইম বলা হয়। বুঝছো? মানে চুনের দুধ এরকম ভাবে বোঝানো হচ্ছে। ডান। নেক্সট, ডাক্তার কি ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন? ডাক্তার তাকে কি ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন? অ্যান্টাসিড। তুমি প্রথমে লিখবা যে অ্যাসিডিটি হওয়ার কারণটা কি, মেইনলি তার পাকস্থলীতে HCl এর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সো অ্যান্টাসিড যা মূলত হচ্ছে ক্ষারীয়, কেমন ক্ষারীয়, এখানে কি থাকে বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, মানে থাকে, আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, যা অতিরিক্ত HCl কে প্রশমিত করবে না? পেটের যেটা অতিরিক্ত HCl একে প্রশমিত করবে। বিক্রিয়াটা চাইলে দেখে দিবা, প্রশমিত করে। আমাদের কি ঘতে কি বিক্রিয়া চাইছে নাকি রে? উদ্দীপকের উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন? উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি, না ওখানে চাইনি, চলো আসো তাহলে আমরা এখানে দেখিয়ে দিব। এই যে HCl প্লাস হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ধরো ম্যাগনেসিয়ামেরই যদি সলিউশনটা খেয়ে থাকতো তাহলে কি তৈরি করবে বলতো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। সমতা করতে হলে এটা সামনে জাস্ট 2 দিয়ে দাও, এটা সামনে জাস্ট 2 দিয়ে দাও। ডান। ওকে, এরপরে বলতেছে উদ্দীপকের উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি, উপাদান কোনটা আসলে অ্যাসিডিটি তৈরি হওয়ার যে উপাদানটা সেটা আসলে কি, কোন ধরনের যৌগ? অবশ্যই অ্যাসিডিক যৌগ যা HCl, আমাদের পাকস্থলীতে HCl এর ঘনমাত্রা কিন্তু অনেক বেশি, পাকস্থলীতে হজম কাজের জন্য মেইনলি, ফোন দেয় বাবা, আচ্ছা পাকস্থলীতে হজম ক্রিয়ার জন্য মেইনলি আমাদের কি লাগে বলতো? হজম ক্রিয়ার জন্য আমাদের মেইনলি দরকার হয় হচ্ছে HCl প্রয়োজন, যা অতিরিক্ত পরিমাণে নিষ্কৃত হলেই কি হয়ে যায়? অতিরিক্ত নিষ্কৃত হলে কি হয়? অ্যাসিডিটি হয়। অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তার মানে অ্যাসিডিটি হয়েছে। এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? এটুকু ব্যাখ্যা করে দিলেই শেষ, আশা করি। ডান। ওকে, এরপরে একটা কোশ্চেন বলতেছে, চলো নেক্সট কোশ্চেনটা সলভ করলে আমাদের শেষ হবে। জিনিসটা হচ্ছে মানসুরা খানম মাঝে মধ্যে পান খান। তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন, কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গেছে। তিনি আরো লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পড়ায় পানিটা ঘোলা হয়ে গেল। ক্ষার কি? ক্ষার হচ্ছে যা পানিতে দ্রবীভূত হয়, ক্ষারকের যে অংশটা পানিতে দ্রবীভূত হয় সেটাই হচ্ছে ক্ষার, এটা আমরা অনেকবার বলছি, সো এটা আমাদের ডান। চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি?
এই যে এখানে যেটা বললো। সো চুনের পানি ঘোলা হওয়ার কারণটা কি? চুনের পানি বলতে সেখানে ছিল কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে যখন তুমি নিঃশ্বাস ফেললা কার্বন ডাইঅক্সাইড গেল, তখন সেটা তৈরি করে ফেললো কি ক্যালসিয়াম কার্বনেট, যা একটা কঠিন যৌগ, যা পানিতে দ্রবীভূত হবে না এবং এটা অধক্ষিপ্ত হবে, এটার কারণেই সেটা ঘোলা হয়ে যায়। এটাও মাত্রই আলোচনা করলাম না? ওকে, নেক্সট এখানে বলতেছে মানসুরা খানমের পাত্রে ভিজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ব্যাখ্যা করো। মানে ভিজানো যৌগটার বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা ব্যবহার করো। বিভিন্ন ক্ষেত্রে বলতে কি, ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা তুমি বিভিন্ন ক্ষেত্রে বলতে কি কাজে ব্যবহার করো? বাড়িঘর চুনকাম করার কাজে ব্যবহার করবা। প্রথমে যে নেগেটিভ করার কথা একবারে সাদা করে দিলা। তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানে খাবার, মানে এটা খাবার যোগ্য, মানে সেবনযোগ্য, পানি না, পানে খাবার, বা এটা কি সেবনযোগ্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে পিঁপড়া বা মৌমাছি কামড় দিলে আমরা মেইনলি চুন লাগাই সেখানে, পিঁপড়া বা মৌমাছি। কেন? কারণ আমি বলছিলাম না পিঁপড়া বা মৌমাছিতে কি আছে আসলে, এই যে ফর্মিক অ্যাসিড আছে, এই অ্যাসিডকে প্রশমন করবে কে? এখানে আমরা এই যে চুন লাগাই। এই তো 3 মার্কের জন্য এই কয়টা ব্যাখ্যা দিতে পারলে এনাফ। ডান। নেক্সট এবং লাস্ট স্লাইড, লাস্ট কোশ্চিন। উদ্দীপকের উৎপন্ন প্রথম যৌগটি ক্ষার এবং ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে, বিশ্লেষণ করো। ডান, এটি আমাদের ডান না? প্রথম উৎপন্ন যে যৌগটা ক্ষার এবং ক্ষারক, কি প্রথম উৎপন্ন যৌগটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ফার্স্ট অফ অল একটা ক্ষারক। কেন? কারণ এটা পানিতে, মানে এই যে এটা লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে, ক্ষারকের যা বৈশিষ্ট্য ছিল, অম্লের সাথে বিক্রিয়ায় লবণ পানি তৈরি করে, ওই 3টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা। লালকে নীল, তারপরে হচ্ছে অম্লের সাথে লবণ পানি, উদাহরণ সহ দেখাবা, কিন্তু অম্লের সাথে লবণ পানি উদাহরণ সহ দেখাবা। আমি তো বারবার দেখালাম এখানে লবণ প্লাস পানি তৈরি করে। ওকে, তারপরে হচ্ছে আর এই দুইটার জন্য এটাকে আমরা কি বলবো? ক্ষারক বলবো, ঠিক আছে। আর একই সাথে এটা আবার পানিতে দ্রবীভূত হয়। যে ক্ষারকগুলা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি? ক্ষার বলি না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা কি হবে ভাইয়া? পানিতে দ্রবীভূত হবে। চলো যদি আমি একটু দেখাই, পানিতে দ্রবীভূত হবে। পানি দাও, দ্রবীভূত হবে কেমনে? ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে 2OH মাইনাস, এই যে পানিতে দ্রবীভূত হইলো, পানিতে দ্রবীভূত হইতেছে, দ্যাটস ওয়াই এটাকে কি বলি আমরা? ক্ষারও বলতে পারি। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হবে। ক্ষারের জন্য এই দুইটা ব্যাখ্যা দিবা, দুইটা প্যারা করে, লালকে নীল, লাল লিটমাসকে নীল করে, অম্লের সাথে বিক্রিয়া করে, অম্লের সাথে বিক্রিয়া দেখাবা, HCl এর সাথে বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করতেছে, সাথে সাথে পানিতে নিজেও দ্রবীভূত হচ্ছে। সো যে সকল ক্ষারক আসলে পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি? ক্ষার বলি। দ্যাটস ওয়াই এটা আসলে কার বৈশিষ্ট্য? আসলে ক্ষারের বৈশিষ্ট্য। ডান, ক্লিয়ার? সো ডান, লিটারেলি ডান অ্যান্ড ডাস্টেড। থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা, ঠিক আছে। আমার যে অবস্থা সেটা হচ্ছে লিটারেলি ডান অ্যান্ড ডাস্টেড। ওকে, সো কমপ্লিট করো ঠিক মতন। আমি জাস্ট একটা কথাই বলবো, ভালো মতো হচ্ছে প্র্যাকটিসটা করতে থাকো, কারণ যেহেতু কোশ্চিন প্যাটার্ন ফিক্স না যে কোশ্চিন তোমার সিকিউ আসবে নাকি MCQ আসবে, তোমার টার্গেটটা রাখা লাগবে মেইনলি যে তুমি যা পড়তেছো তার যেন তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, যেন তোমাকে শূন্য স্থান দিলেও তুমি পারো, হ্যাঁ, যেন তোমাকে জ্ঞানমূলক কোশ্চিন দিলেও তুমি পারো, যেন ওই জ্ঞানমূলকটাকে ব্যাখ্যা করতে দিলেও ওটাকে যদি ব্যাখ্যামূলক কোশ্চিনের ভিতরেও দেয় বা সিকিউ কোশ্চিনের ভিতরেও দেয়, তাও যেন তুমি পারো। সো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো মতো কমপ্লিট করো। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরে কোনো একটা লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।